প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ৮ মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্নটি হল, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বোঝো? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি ৫+৩ এভাবে পরীক্ষায় আসবে। উত্তর: ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ইতিহাস পর্যালোচনায় যে বিতর্কটি প্রাসঙ্গিকভাবেই উঠে আসে তা হল প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। পরে পয়েন্ট করবে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 29 নং ধারায় বলা হয় যে ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানি এখন থেকে বছরে 1 লক্ষ টাকা ব্যয় করবে। কিন্তু সনদ আইনে উল্লিখিত এই 1 লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে তার স্পষ্ট নির্দেশিকা না থাকায় অচিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়, ইতিহাসে এই বিতর্ক প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত। পয়েন্ট করবে প্রাচ্যবাদীগণ ও তাদের বক্তব্য। এবার লিখবে, প্রাচ্যবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলসন, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান প্রমুখ। এদের মূল বক্তব্য হল, ভারতে ইংরেজি ভাষা ও ইংরেজি শিক্ষার প্রবর্তন না করলে আপামর ভারতবাসীর মনের ক্ষোভের সঞ্চার করবে এবং তা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিকে দুর্বল করে দেবে। পাশ্চাত্যবাদীগণ ও তাদের বক্তব্য। পাশ্চাত্যবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলেকজান্ডার ডাফ, মেকলে, স্যান্ডার্স, রামমোহন রায় প্রমুখ ব্যক্তিবর্গ। তাদের মূল বক্তব্য হল, একমাত্র পাশ্চাত্য শিক্ষা তথা ইংরেজি শিক্ষা বিস্তৃত হলেই ভারতীয়দের পচনশীল সমাজ ব্যবস্থা, ধর্ম ও চরিত্রের অধঃপতিত নৈতিকতার উন্নতি ঘটবে। তারপরের পয়েন্ট, মেকলে মিনিটস। বল লর্ড বেন্টিং এর আমলে 1828 থেকে 1835 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটির সভাপতি ও উগ্র পাশ্চাত্যবাদী টমাস ব্যারিংটন মেকলে ভারতে ইংরেজি শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের বিষয়ে বেন্টিংয়ের কাছে 1835 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন তা মেকলের প্রতিবেদন বা মেকলে মিনিটস নামে পরিচিত। তার মতে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। পয়েন্ট করবে বিতর্কের অবসান। মেকলের অসাধারণ যুক্তির কাছে প্রাচ্যবাদীরা পরাজিত হন। 1835 খ্রিস্টাব্দে বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি হিসাবে ঘোষণা করলে দীর্ঘ 2 দশক ধরে চলতে থাকা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটে। তারপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কে পাশ্চাত্যবাদীদের জয়লাভের ফলে ভারতে ইংরেজির মাধ্যমে পাশ্চাত্য
শিক্ষার দরজা খুলে যায়, ভারতীয়দের বিশুদ্ধ জ্ঞান পিপাসা বঙ্গীয় নবজাগরণের ক্ষেত্র প্রস্তুত করে। তারপরে তোমরা আলাদা প্রশ্ন ছিল যে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নের জন্য বাদিকে তোমরা বক্স করে পয়েন্ট করবে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। ভারতে পাশ্চাত্য শিক্ষা ও উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকূলে এটি গঠিত হয়েছিল। তারপর পয়েন্ট করবে রোমান 1 ডে পরিসর। সূচনা লগ্নে সমগ্র উত্তর, পূর্ব ও মধ্য ভারত, এমনকি বর্তমান মায়ানমার, শ্রীলঙ্কা এক বিস্তীর্ণ অঞ্চলের কলেজগুলোর শিক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। তারপরে পয়েন্ট করবে উদ্দেশ্য। পয়েন্ট করে লিখবে সূচনা লগ্নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছিল অধীনস্থ ও অনুমোদিত স্কুল কলেজগুলির পরীক্ষা গ্রহণ এবং বিভিন্ন ডিগ্রি প্রদান। যদিও পরবর্তীতে এ বিশ্ববিদ্যালয় নিজেই একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। মোট 11 জন পরীক্ষার্থীদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1861 খ্রিস্টাব্দে প্রথম MA পরীক্ষা অনুষ্ঠিত হয়। 1883 খ্রিস্টাব্দে মহিলাদের মধ্যে প্রথম কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে 1909 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ আসে। 1909 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ এবং 1914 খ্রিস্টাব্দে বিজ্ঞান কলেজ স্থাপিত হয়। এভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় যথার্থ অর্থে এক আন্তর্জাতিক রূপ পায়। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।